বন্ধুগণ, আমার নাম দিদার ইসলাম। আমি আপনাদের সবাইকে রিফর্ম 24 এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। যদি আমার এই আলোচনা আপনাদের ভালো লাগে, তবে সাবস্ক্রাইব করুন। আর যদি ভালো না লাগে, কোনো সমালোচনা যদি আপনাদের থাকে, তবে সেটা কমেন্টসে যোগ করুন। তো আসুন আজকে আমরা এই আলোচনার প্রথমেই ২০২৪ এর জুলাই থেকে আগস্টের ৫ তারিখ এই ২০ দিনে বাংলাদেশে যে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা ঘটেছে, সেই বিষয়ে আমরা একটু আলোকপাত করব। প্রথম কথা হলো যে এই যে জুলাই আগস্টে এত বড় একটা ঘটনা ঘটল, এটাকে অনেকেই অনেকেই বিপ্লব বলতে কুণ্ঠাবোধ করছেন। অনেকে একে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থান বা আন্দোলন বা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন নানান উপাধিতে ভূষিত করার জন্য ভাবছেন, কিন্তু এটাকে একটা বিপ্লব বলতে একটা কুণ্ঠাবোধ করছেন। আজকে আমি ওই বিষয়টাতেই বিশেষ দৃষ্টি দিতে চাচ্ছি এবং আপনাদের সাথে আমার ব্যক্তিগত অভিমত পাশাপাশি অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি। প্রথম হলো, আগে আমরা বুঝি অভ্যুত্থান কি আর বিপ্লব কি। অভ্যুত্থানের মধ্যে কয়েকটা নিয়ামক বা উপাদান থাকে, যেটা খুব সুনির্দিষ্টভাবে বিপ্লব থেকে ভিন্ন একটা ধারা হিসাবে বোঝা যায়। যেমন, কারা পার্টিসিপেট করে। সাধারণত অভ্যুত্থানটা অল্প সংখ্যক লোক অল্প সংখ্যক লোক এইটাতে পার্টিসিপেট করে সমাজের একটা বৃহৎ অংশকে চ্যালেঞ্জ করে। সো অল্প সংখ্যক লোক একটা বৃহৎ অংশের বিরুদ্ধে অবস্থান নেয়। দ্বিতীয়ত, এখানে একটা খুব তড়িৎ গতিতে ঘটনাটা ঘটানোর একটা উপাদান থাকে, অর্থাৎ একটা সারপ্রাইজ বা একটা গোপনীয়তা রক্ষা করা হয়, যাতে এই অল্প সংখ্যক লোক খুব সহজেই বৃহৎ একটা জনগোষ্ঠীর বিরুদ্ধে বিজয় অর্জন করতে পারে। সো গোপনীয়তা বা কনফিডেন্সিয়ালিটি একটা মেজর পার্ট প্লে করে। তৃতীয়ত, মোস্ট অভ্যুত্থানে যে আম ফলাফল বা অবজেক্টিভ যেটা, সেটা থাকে খুবই সীমাবদ্ধ, খুব ন্যারো। সো এই ৩ টা জিনিস যদি আমরা পর্যবেক্ষণ করি, প্রথম হলো এটা কারা এখানে পার্টিসিপেট করছে। দ্বিতীয় হলো এর মধ্যে কি কোনো গোপনীয়তা রক্ষা করা হচ্ছে কিনা বা কোনো ঝটিকা আম আক্রমণ বা আন্দোলন কিনা। আর তৃতীয়ত, এর অবজেক্টিভটা কি। তো এই ৩ টা জিনিস দিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখবেন যে সর্বতোভাবে এই আগস্ট ২৪ এ যা ঘটেছে, এটা অবশ্যই, অবশ্যই একটা সফল বিপ্লব। কারণ এই বিপ্লবে বাংলাদেশের সব জনগোষ্ঠী, সব শ্রেণী, পেশা এবং আপামর জনগণ এবং সব ধরনের জনগণ, যারা রাজনৈতিক, অরাজনৈতিক, সুশীল সমাজ, আ নারী, পুরুষ, শিশু, ছাত্র, অছাত্র সব ধরনের জনগোষ্ঠীর রিপ্রেজেন্টেশন ছিল, যেটা আমরা এই আগস্টে দেখতে পেয়েছি। সো এটা কোনো অংশেই একটা ছোট অংশ একটা বৃহৎ জনগোষ্ঠীকে চ্যালেঞ্জ করার মতো বিষয় নয়। অর্থাৎ এটা বিপ্লবের যে প্রধান ধারণা বা প্রধান নিয়ামক, সেটা হলো যে বৃহত্তর জনগোষ্ঠীর পার্টিসিপেশন, যেটা আমরা এখানে দেখেছি। দ্বিতীয়ত, এখানে কোনো সারপ্রাইজ ছিল না। ঘটনাটা শুরু হয়েছে ১৬ই জুলাই এবং ধারাবাহিকভাবে একটার পর একটা ঘটনা ঘটেছে, যেটা আল্টিমেটলি একটা সফল সমাপ্তি এসেছে আগস্টের ৫ তারিখে। সো এটা একটা ওপেন চ্যালেঞ্জ। কোনো আ আ গোপন গোপনীয়তা রক্ষা করে হঠাৎ কোনো আ অভিযান না। সো এই ২ টা যদি আমরা দেখি, তার মানে একটা হলো এখানে কারা পার্টিসিপেট করেছে, ২ নাম্বার হলো এইটার আ যদি আমি সময়সীমাটা দেখি এবং কিভাবে এটা এক্সিকিউট করা হয়েছে সেটা যদি দেখি, তাহলে এটা কিন্তু বিপ্লবের ধারা বহন করে। তৃতীয়ত,
এখানে অবজেক্টিভটা কি ছিল? অবজেক্টিভটা যদিও প্রথম দিকে এটা কোটা বিরোধী আন্দোলন ছিল, তারপরে এটা যখন হেলমেট বাহিনীকে লেলিয়ে দেওয়া হলো সাধারণ ছাত্রদের উপর, তখন এটা শুরু হলো আরেকটা আঙ্গিক, এবং এরই ধারাবাহিকতায় পরবর্তীতে এটা সরকার বিরোধী আন্দোলন, এবং তার থেকেও বড় কথা, এটা গত ১৬-১৭ বছর ধরে বাংলাদেশের সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষের মধ্যে যে অত্যাচার, অনাচার, নিপীড়ন এবং বঞ্চনার যে পরিবেশ তৈরি হয়েছিল, তাতে কম বেশি প্রতিটা মানুষই এতে আম ক্ষুব্ধ, সংক্ষুব্ধ এবং এতে আ আ অত্যাচারের একটা শিকার হয়েছে। এবং সেটার জন্যই প্রতিটা স্তরের মানুষই কিন্তু চেয়েছে এই শোষণ থেকে মুক্তি। এটা এক ধরনের স্বাধীনতা। তাদের বাক স্বাধীনতা, তাদের চিন্তার স্বাধীনতা, তাদের আম আ আ উপার্জন বা সহজ কথায় তাদের ইনকামের যে অধিকার বা স্বাধীনতা, তাদের সর্ব ধরনের স্বাধীনতাই কিন্তু ক্ষুব্ধ হয়েছে। এবং সেইটার বিরুদ্ধেই কিন্তু ফুঁসে উঠেছে জনসাধারণ। যদিও শুরু হয়েছিল একটা বিশেষ কারণে, কিন্তু পরবর্তীতে এটা যখন টার্ন নিয়েছে, সেটা কিন্তু ছিল অত্যন্ত সার্বজনীন এবং একটা বৃহৎ একটা উদ্দেশ্যকে লক্ষ্য করে বা উদ্দেশ্যকে সাধনের জন্য। যেটা সাধারণত যেকোনো বিপ্লবেরই আম অ অবজেক্টিভ হয়, যেটা মোর সার্বজনীন বা বৃহত্তর জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষাকে রূপ দেওয়ার জন্য। ৩ টা দিক দিয়ে যদি আমরা দেখি, প্রথমত এইটা কারা পার্টিসিপেট করেছে, দ্বিতীয়ত এটার মধ্যে কোনো গোপনীয়তা বা কনফিডেনশিয়ালিটি ছিল কিনা, তৃতীয়ত এটার যে অবজেক্টিভ আকাঙ্ক্ষা, সবগুলোই কিন্তু আমাদের একটা বিপ্লবের আ সাথেই ম্যাচ করে। কোনো অবস্থাতেই এটা কোনো অভ্যুত্থান বা আ ছোটখাটো কোনো ব্যাপার নয়। অর্থাৎ যারা এটাকে বিপ্লব বলতে কুণ্ঠাবোধ করছেন, তাদেরকে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলব, আপনারা আরেকটু লক্ষ্য করুন। দেখবেন আপনাদের কুণ্ঠাটা অচিরেই সরে যাবে। তবে হ্যাঁ, পরবর্তী যে বিষয়টা আমি উল্লেখ করতে চাই, সেটা হলো এত বড় একটা বিপ্লব কিভাবে সম্পন্ন হলো? কিভাবে এটা আসলে এত অল্প সময়ের মধ্যে এত বড় একটা সার্থক আ পরিণতিতে রূপান্তরিত হলো? আমরা যদি সারা দুনিয়াতে বিপ্লব যেভাবে সাধিত হয়েছে, সেটার দিকে যদি একটু নজর দেই, তাহলে দেখব আসলে বিপ্লব বললে আমাদের চোখে ভেসে ওঠে ব্যান্ডানা কপালে বা অলিভ কাপড় পরা, ঘাড়ে বন্দুক ঝুলানো চে গুয়েভারের প্রতিকৃতি ভেসে ওঠে। বিপ্লব বললে আমাদের ফরাসি বিপ্লবের কথা মনে হয়। এই সবগুলোই কিন্তু একটা সশস্ত্র বিপ্লব। অর্থাৎ মানে বিপ্লব করছে যেখানে ধরেই নিচ্ছে তাকে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে একটা আম আ সফল পরিণতিতে আসতে হবে। চে গুয়েভারের বিপ্লব বা ফরাসি বিপ্লব যদি আপনি চিন্তা করেন, তাহলে এটা একটা সশস্ত্র বিপ্লব। আবার যদি আমরা অন্যদিকে তাকাই, আমরা যদি ভারতের ৪৭ সালে যদি ভারতের স্বাধীনতার কথা চিন্তা করি, অথবা যদি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকাই, যে সিভিল রাইটস আ মুভমেন্ট হয়েছিল, সেটার দিকে যদি তাকাই, তাহলে একটা জিনিস কিন্তু পরিষ্কারভাবে ফুটে উঠবে। সেটা হলো গান্ধীজির আন্দোলন ছিল অহিংস। তার নীতি ছিল, কৌশল ছিল অহিংস। লং মার্চ, ভারত ছাড়, স্বদেশী আন্দোলন, লবণ আন্দোলন, প্রতীকী নানান ধরনের মুভমেন্ট ছিল। কিন্তু সবই তার প্রস্তাব ছিল অহিংস। ঠিক একইভাবে মার্টিন লুথার কিং এরও একই বক্তব্য ছিল, অহিংস আন্দোলন। কিন্তু বন্ধুরা খেয়াল করবেন, শুধুমাত্র এই অহিংস আন্দোলনের মাধ্যমে কিন্তু কাঙ্ক্ষিত আ যে অবজেক্টিভ, সেটা কিন্তু লাভ করা যায়নি। গান্ধীজি কিন্তু ভারত স্বাধীন করতে পারেননি। শুধু মার্টিন লুথার কিং এর যে লং মার্চ, সেটা সিভিল রাইটস কে অ্যাচিভ করতে সক্ষম হয়নি। সাথে আরেকটি নিয়ামক পাশাপাশি কাজ করেছে।
যেটা হয়তো আমরা অনেকেই সেভাবে দেখি না বা দেখতে পারি না বা আমাদেরকে দেখানো হয় না। সেটা হলো ভারতবর্ষে যখন গান্ধীজির আন্দোলন চলছে, পাশাপাশি কিন্তু নেতাজির সহিংস আন্দোলন ছিল। একই সাথে একই সময়ে দুটো আন্দোলনের দুটো ধারা পাশাপাশি কাজ করেছে। অহিংস আন্দোলন, নন ভায়োলেন্ট আন্দোলন, যেটার প্রবক্তা ছিলেন গান্ধীজি। পাশাপাশি আ আ আমাদের বাঙালি ভাই নেতাজি, উনি করেছেন সহিংস আন্দোলন। কিন্তু এই ২ টা মূল ধারা কখনো একত্রিত হতে পারেনি। কখনোই সুসংহত হতে পারেনি। কখনোই একসাথে একই প্ল্যাটফর্মে আসতে পারেনি। একইভাবে যখন আমরা যুক্তরাষ্ট্রের আ সিভিল রাইটস এর দিকে দেখি, একই জিনিস। যখন মার্টিন লুথার কিং আন্দোলন করেছেন, ঠিক তার পাশাপাশি ম্যালকম এক্স এর ভাবধারাও কিন্তু এসছে, যেটা ছিল সহিংস আন্দোলন। ম্যালকম এক্স বিশ্বাস করে নাই যে শুধু লং মার্চ করে সিভিল রাইটস এর দাবি আদায় করা সম্ভব। সে তখন উনি তখন সহিংস আন্দোলনের প্রবক্তা ছিলেন। কিন্তু একইভাবে এখানেও একই বিষয়। এই অহিংস আন্দোলনের প্রবক্তা এবং সহিংস আন্দোলনের প্রবক্তা ২ জন কখনো একসাথে কাজ করতে পারেনি। তার ফলশ্রুতিতে এই আন্দোলনগুলো দীর্ঘায়িত হয়েছে। আমরা জানি মার্টিন লুথার কিং এর বক্তব্য, আম যখন মানুষ অধৈর্য হয়ে যাচ্ছে, যখন মানুষ অপেক্ষা করছে কবে আমরা এর আ আ একটা চূড়ান্ত পরিণতিতে পৌঁছাতে পারবো, তখন মার্টিন লুথার কিং কিন্তু বলেছে, "হাউ লং? নট লং। হাউ লং? নট লং।" মিনিং উনিও বুঝতে পারছেন ফ্রাস্ট্রেশন জনগণের, যে আমরা আ অত্যাচারিত হচ্ছি, আমরা নিপীড়িত হচ্ছি পুলিশ দ্বারা বা অন্যান্য সশস্ত্র গোষ্ঠী দ্বারা। কিন্তু আমরা কোনো আলোর মুখ দেখছি না। কতদিন সময় লাগবে? এই ফ্রাস্ট্রেশন কিন্তু তখন আন্দোলনরত লোকদের মধ্যে চলে আসে। তো তাহলে দুটো ধারা আমরা দেখতে পাই, অহিংস এবং সহিংস। ইন্টারেস্টিং হলো যে আগের বিপ্লবগুলোতে আমরা দেখেছি এই ২ টা ধারা আলাদাভাবে কাজ করাতে কখনোই একসাথে হতে পারেনি, এবং একসাথে হলে যে কি হতে পারে সেই রূপরেখা বা সেই আ ধরনের একটা মুভমেন্ট কিন্তু আমরা এর আগে দেখতে পাইনি। ২০২৪ এ বাংলাদেশে যেটা ঘটেছে, আমার ধারণা এটা একটা নতুন ভাবধারা তৈরি করেছে। এই অহিংস এবং সহিংসতার সামঞ্জস্য, অর্থাৎ একই প্ল্যাটফর্মে কাজ করার ফলে, কাজ করতে পারার ফলে এত অল্প সময়ের মধ্যে, মাত্র ২০ দিন সময়ের মধ্যে এমন একটা সফল আ পরিণতিতে আমরা পৌঁছাতে পেরেছি। যা রাজনৈতিক দলগুলা গত ১৫ বছর চেষ্টা করে পারেনি। তাদের অন্যান্য সারা বিশ্ব থেকে তাদের যারা বন্ধু বা আম তাদের যারা সাপোর্টার আছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পাশ্চাত্যের অন্যান্য দেশগুলা সহ সবার সর্ব ধরনের সহযোগিতা সত্ত্বেও রাজনৈতিক দলগুলা যে আন্দোলন গড়ে তুলতে পারে নাই, মাত্র ২০ দিনে ছাত্র জনতা সেইরকম একটা আন্দোলন সফল পরিণতি নিতে পেরেছে। রহস্যটা কি? আমার মতে রহস্যটা হলো এটা ওই সহিংস এবং অহিংস আন্দোলনের একটা সফল আ কোঅর্ডিনেটেড একটা অ্যাপ্রোচ। আমি বলব এটার একটা নাম দেওয়াটা খুব জরুরি। জানি না এটা কি নাম হবে। এটা অহিংসও না, এটা সহিংসও না, কিন্তু এদের দুটোর যোগফল। মেবি আম বলা যেতে পারে অসংস অর সামথিং। এটা হয়তো যারা ভাষাবিদ তারা বুঝবেন। আমি বলব এটা অসংস আন্দোলন। অহিংসা এবং সহিংসার যোগফল। কেন এই কথাটা আমি বারবার বলছি? দেখুন, আন্দোলন শুরু হয়েছে সাধারণ ছাত্রদের দিয়ে। একজন সাধারণ ছাত্রকে যখন হেলমেট বাহিনী পেটালো জনসমক্ষে, কি হলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন বাকি সাধারণ ছাত্ররা ফুঁসে উঠল। তখন কি হলো? অল্প কিছুদিনের মধ্যেই ছাত্রলীগকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। একটা গুলিও ছোড়া লাগে নাই। একজন আ এক একজন সাধারণ ছাত্রকেও সহিংস আন্দোলন করা লাগে নাই। অর্থাৎ একজনের প্রতি যখন আপনি অবিচার করছেন, যেটা অন্যরা দেখছে, অটোমেটিক্যালি সিম্প্যাথি বা সহানুভূতি আপনার পক্ষে চলে আসছে। সেটারই কিন্তু আম প্রদর্শন আমরা দেখেছি ক্যাম্পাসে।
যখন ছাত্রদের উপর নিপীড়নটা শুরু হয়। পরবর্তীতে আমরা যেটা দেখলাম, এই আগস্টের ৫ তারিখ পর্যন্ত আন্দোলনটা সামনে ছিল কিন্তু কমপ্লিটলি অহিংস। অর্থাৎ ছাত্র জনতার সামনে বুক পেতে দিচ্ছে। আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে পড়ে গিয়ে আবার উঠে বুক পেতে দিচ্ছে, গুলি কর। সেই যখন এইরকম একটা ছবি, যখন এইরকম একটা ভিডিও যখন ভাইরাল হচ্ছে, তখন শুধু বাংলাদেশের ছাত্র সমাজ না বা বাংলাদেশের জনগণ না, সারা বিশ্বে তার প্রতি অটোমেটিক ইমিডিয়েট সমর্থন তৈরি হয়ে যাচ্ছে। তার মানে সহানুভূতি বা সিম্প্যাথি সমস্ত জনগণের চলে আসলো তাদের পক্ষে। পাশাপাশি ভয়, সাধারণ পুলিশ যখন সাধারণ মানুষের উপরে গুলি করে, তখন তাদের অবজেক্টিভ বা তাদের উদ্দেশ্য থাকে একটা গুলি করলে আরো ১০ জন পালিয়ে যাবে। কিন্তু আমরা বন্ধুরা দেখেছি, ভিডিও দেখলাম, একজন মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তা তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি এবং সচিব সবার সামনে বলছেন, স্যার একটা গুলি করি, একটাই পড়ে, বাকেরই যায় না। এটা বড়ই আতঙ্কের বিষয়, বড়ই আতঙ্কের বিষয়। অর্থাৎ পুলিশ সদস্যরা যারা গুলি করছেন, তারা দেখছেন, তারা যাদেরকে ভয় দেখাতে চাচ্ছেন, সে ভয় আর কাজ করছে না। এটা তাদের জন্য আতঙ্ক। আর এই সেম আতঙ্ককে আরো বহু গুণ বাড়িয়ে দিয়েছে যখন এই সাধারণ জনতা, সাধারণ ছাত্ররা, হাজার হাজার সাধারণ জনগণ, অত্যাচারিত নিপীড়িত সাধারণ জনগণ থানা ঘেরাও করছে, থানা জ্বালিয়ে দিচ্ছে, পিটিয়ে অত্যাচারী পুলিশকে আহ, আহত বা হত্যা করছে। এইরকম সহিংস ঘটনা যখন ঘটছে, এটা কিন্তু সশস্ত্র ঘটনা নয়, এটা সহিংস ঘটনা। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন, দেখেন, গুলি করে কিন্তু পুলিশকে কেউ হত্যা করেনি। কি করেছে? জনগণ, সক্ষম ক্ষুব্ধ জনগণ, অত্যাচারিত জনগণ ফুঁসে উঠেছে। তারা থানা ঘেরাও করেছে লাঠি হাতে, খালি হাতে, হাজার হাজার জনগণ। এবং তাদের সেই লাঠির আঘাতে তারা পুলিশকে যখন আহ, আহ, উত্তর দিতে শিখেছে, তখন অন্যান্য পুলিশ যারা আছে তাদের কিন্তু মনোবল ভেঙে গেছে। আর এই মনোবল, স্পিরিটটাই কিন্তু মানুষের সবচেয়ে বড় শক্তি। মাঠে আন্দোলনরত জনগণের মুখোমুখি হয়েছে কে? পুলিশ। সো একদিকে আপনি অহিংস আন্দোলনের মাধ্যমে সাধারণ জনগণ সবার সহানুভূতি পাচ্ছেন, আরেকদিকে আপনি সহিংসতার মাধ্যমে, পরিকল্পিত সহিংসতা বা সশস্ত্র না, এটা হচ্ছে রিঅ্যাকশনারি সহিংসতার মাধ্যমে আপনি পুলিশ বা যে আপনার ওই মুহূর্তের মাঠের প্রতিপক্ষ, তার মনোবলটা আপনি ভেঙে দিচ্ছেন। এই দুইটার একসাথে যখন কাজ করেছে, তখন সময় লাগেনি। খুব অল্প সময়ের মধ্যেই আপনি নতুন একটা বিপ্লবের ভাবধারাকে অত্যন্ত এফিশিয়েন্ট ওয়েতে আপনি চরম এবং তার ফাইনাল পরিণতিতে নিয়ে যেতে পেরেছেন। সাথে সাথে আমি আরো দুটো জিনিস বলবো। একটা হলো এফেক্টিভ কমিউনিকেশন। এফেক্টিভ কমিউনিকেশন যেমন, আপনি জানেন যে প্রতিপক্ষ কি করবে, ইন্টারনেট বন্ধ করে দিবে, বা আপনাকে যাতে আপনারা যাতে আন্দোলনকারীরা যাতে এক জায়গায় না হতে পারে সে ব্যবস্থা করবে। এই জিনিসগুলা হলে আপনি তখন নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারবেন না। আর সেটার জন্য কিন্তু ব্যবস্থা তার আগেই করেছে। আপনি ইন্টারনেট বন্ধ করছেন, ভিপিএন কাজ করছে। একই সাথে নেতৃত্ব, কোনো একক নেতৃত্ব এখানে ছিল না। অর্থাৎ আপনি একজন নেতা থাকলে আপনি তাকে আটক করবেন, তার উপর নির্যাতন করবেন, অথবা সেই নেতাকে আপনি আ আ আ গুম করবেন, খুন করবেন, যা আপনি করে আসছেন। কিন্তু তাতে তো এখানে লাভ হয়নি। কেন? ৫০ জন সমন্বয়ক তৈরি হয়ে আছে। ৫ জন সমন্বয়ক সামনে আসছে, তাকে আপনি ডিবি অফিসে গুম করছেন,
বন্দি করছেন, আরো 5 জন দাঁড়িয়ে যাচ্ছে। ওই 5 জনকে আপনি করবেন, আরো 5 জন দাঁড়িয়ে যাবে। তার মানে এই যে বিকেন্দ্রীকরণ ইন কমান্ড স্ট্রাকচার, অর্থাৎ কেউ যেন একক নেতৃত্বে না থাকে, যাতে করে প্রতিপক্ষ কিছু বুঝে ওঠার আগেই আপনি নতুন নেতৃত্বের হাতে এটা হস্তান্তর করে ফেলছেন। সো এইটা ছিল একটা বিষয়। সো কমিউনিকেশন একটা, ডিসেন্ট্রালাইজড নেতৃত্ব একটা। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল যে একটা আরেকটা লক্ষণীয় ব্যাপার ছিল, সেটা হচ্ছে স্পিড বা গতি। মাঠে যখন ঘটনাগুলো ঘটছে একটার পর একটা, খুব দ্রুত গতিতে অবস্থার পরিবর্তন হচ্ছে। আর যখনই অবস্থার পরিবর্তন হচ্ছে, তখন নতুন নতুন সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন চলে আসছে। প্রথমে ছিল কোটা আন্দোলন, তারপরে হয়ে গেল 9 দফা, একবার হলো 8 দফা, তারপরে আসলো 1 দফা। এই যে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, সেখানে যারা সমন্বয়ক ছিলেন তারা অত্যন্ত এখানে যারা সমন্বয়ক ছিলেন তারা অত্যন্ত দ্রুত গতিতে এই ফ্লেক্সিবল ফ্লেক্সিবিলিটি প্রদর্শন করতে পেরেছেন। অর্থাৎ যখনই যা লাগছে সঙ্গে সঙ্গে পরিবর্তন আনা এবং এনে সেই অনুযায়ী আবার নতুন রূপরেখা প্রণয়ন করা এমন দ্রুত গতিতে করা হয়েছে যে প্রতিপক্ষ কিছু বুঝে ওঠার আগেই পরবর্তী নির্দেশনা এবং সেটা এক্সিকিউশন হচ্ছে। সো এই যে দ্রুত গতি, সমন্বয় এবং বিকেন্দ্রীকরণ নেতৃত্ব, বিকেন্দ্রী নেতৃত্বে বিকেন্দ্রীকরণ, এই তিনটার সমন্বয় এমন একটা কৌশল বাংলাদেশের জেনজি তারা উদ্ভাবন করেছে এবং অত্যন্ত এফিশিয়েন্ট ওয়েতে সেটা এক্সিকিউট করেছে, এবং তারই রেজাল্ট কিন্তু এই 2024-এর সাকসেসফুল রেভলিউশন ইন বাংলাদেশ। সো এই বিপ্লবকে কোনোভাবেই ছোট বা অন্য কোনো আঙ্গিকে দেখার কোনো সুযোগ নাই। বরং আমরা যারা এটা নিয়ে অ্যানালাইজ করব বা করছি, তাদের বোঝা উচিত এটা একটা নতুন ভাবধারা, এটা একটা হাইব্রিড ভাবধারা। অর্থাৎ এটা অহিংস এবং সহিংসতার কম্বাইন একটা রূপ, যেটা অত্যন্ত ক্ষিপ্রতার সাথে, দ্রুতগতির সাথে যদি এক্সিকিউট করা যায়, তাহলে যে অর্জনটা, তারই একটা সফল পরিণতি আমি বলবো 2024-এর আগস্ট বাংলাদেশ। আমার মনে হয় যে মার্টিন লুথার কিং যেভাবে ভারত ভারত সফর করেছিলেন গান্ধীজির কাছ থেকে, অহিংস আম, আন্দোলন বা বিপ্লব কিভাবে করতে হয় সেই সম্পর্কে জানার জন্য, ঠিক একইভাবে ঠিক একইভাবে সারা দুনিয়ার থেকে মানুষ, একটা সময় আসবে যখন বাংলাদেশের এই ধরনের সফল আন্দোলন কিভাবে হলো, কিভাবে সম্ভব, এই নতুন ভাবধারা সম্পর্কে জানার জন্য বাংলাদেশে আসবে। সেদিন বেশি দূরে না। আপনারা অলরেডি দেখছেন, আমরা অলরেডি সবাই দেখছি, শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গাতে, পার্শ্ববর্তী দেশে এবং ইভেন ইভেন ল্যাটিন আমেরিকাতে এবং মিডল ইস্টেও হবে। সো প্রচুর দেশে এই একই ধরনের ভাবধারায় আন্দোলন হবে। মানুষ তার স্বৈরাচারকে আহ, সরিয়ে তাদের যে আহ, আশা আকাঙ্ক্ষা এবং অত্যাচারের বিরুদ্ধে তাদের যে আহ, 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 অবস্থান, সেটাকে আরো সুসংহত করে একটা সাকসেসফুল রেভলিউশন তারা করতে পারবে। সো সেদিন আর বেশি দূরে নয়, যখন বাংলাদেশের এই আন্দোলন, বাংলাদেশের এই সাকসেসফুল বিপ্লব, তখন শুধুমাত্র মুখে নয়, বরং এটা তত্ত্ববিদ যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে কাজ করেন তাদেরও এটা একটা গবেষণার বিষয় হবে, যে এটাও নতুন একটা ভাবধারা এবং এটা অন্যের মধ্যে একটা চেতনা তৈরি করবে, যেটা সারা বিশ্বে অনুকরণীয় এবং একটা নতুন আহ, আহ, নতুন প্রজন্ম যারা এইটাকে ধারণ এবং লালন করতে পারবে এবং তাদের কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত বিজয় অর্জন করতে পারবে। তো বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্তই থাকবো। আমরা আজকে আলোচনা করেছি এই 2024-এর বাংলাদেশের যে আন্দোলন, সেটা কেন সাধারণ অভ্যুত্থান নয়, বরং একটা বিপ্লব এবং একটা ভিন্ন ধারার বিপ্লব, যেটার একটা সফল সমাপ্তি। পরবর্তীতে আমরা আম, এই অন্যান্য বিষয়, এই এই মুভমেন্ট বা এই আন্দোলনের অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোকপাত করব। পাশাপাশি ভবিষ্যতে আমাদের কি করণীয়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো ভালো থাকবেন সবাই।
আর যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো সমালোচনা থাকে সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে।